একটা বিশাল লাইব্রেরি ভাবুন তো, হাজার হাজার বই, কিন্তু কোনো ক্যাটালগ নেই, মানে কেউ গুছিয়ে রাখার নেই। ওহ, কি দরকারি সেটা খুঁজে বের করাটাই তো একটা বিরাট ঝামেলার কাজ। হ্যাঁ একদম। এবার যদি ভাবি একজন দারুণ লাইব্রেরিয়ান আছেন আর একটা গোছানো ক্যাটালগ, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম বা ডিবিএমএস এর মূল আইডিয়াটা কিন্তু অনেকটা এরকমই। একদম ঠিক। আজকে আমরা ডেটাবেস সিস্টেমের একেবারে গোড়ার কিছু জিনিস আর এর ভেতরের গঠনটা নিয়ে কথা বলবো। হ্যাঁ, আমাদের কাছে এলমাশ্রী, কর্থ, সিং এর মতো বেশ কিছু পরিচিত বই আর নোটস আছে। আমাদের লক্ষ্যটা শুধু ডিবিএমএস কি সেটা বলা নয়, বরং এটা সাধারণ ফাইল সিস্টেমের চেয়ে কেন ভালো আর এর ভেতরের আসল নকশাটা কেমন সেটা একটু সহজ করে বোঝা। আচ্ছা, তাহলে শুরু করা যাক। প্রথমেই যে প্রশ্নটা আসে, ওই যে পুরনো দিনের ফাইল সিস্টেম ছিল, যেখানে হয়তো আলাদা আলাদা ফাইলের সব তথ্য থাকত, সেটার থেকে ডিবিএমএস ঠিক কোথায় ভালো? দেখুন, সাধারণ ফাইল সিস্টেমে তো অনেক সমস্যা ছিল। ধরুন, একই তথ্য বারবার বিভিন্ন ফাইলে লেখা হচ্ছে, যাকে বলে রিডান্ডেন্সি। হ্যাঁ হ্যাঁ, ডুপ্লিকেট ডেটা। ঠিক। আবার তথ্যের মধ্যে অসামঞ্জস্য থাকত, ইনকনসিস্টেন্সি। ডেটা খুঁজে বের করাটাও কঠিন ছিল, আর সিকিউরিটির অভাব তো ছিলই। ডিবিএমএস আসলে এই সমস্যাগুলোকেই সমাধান করে। এটা একদিকে যেমন বিশাল পরিমাণ ডেটা সামলাতে পারে, তেমনি ডেটার মধ্যে সম্পর্কও তৈরি করতে পারে। ধরুন, ছাত্র, কোর্স, গ্রেড এসব কিছুর মধ্যে লিঙ্ক তৈরি করা। আচ্ছা। আর ডেটার কনসিস্টেন্সি বজায় রাখে, নিরাপত্তা দেয়, আর ওই যে বললেন অপ্রয়োজনীয় ডেটা রিডান্ডেন্সি কমানোর চেষ্টা করে। অনেকটা যেমন আমরা যদি শুধু টেক্সট ফাইলে বন্ধুদের ফোন নম্বর লিখে রাখি, তার চেয়ে একটা ডেডিকেটেড কন্ট্যাক্ট অ্যাপ ব্যবহার করা অনেক ভালো, তাই না? হ্যাঁ, ঠিক। অ্যাপে নাম, নম্বর, ইমেল সব লিঙ্ক করা থাকে, খোঁজা সহজ হয়, ডুপ্লিকেট এন্ট্রিও আটকায়। তাহলে মূল প্রশ্নটা হলো, পুরনো ফাইল সিস্টেমের চেয়ে ডিবিএমএস কেন বেশি শক্তিশালী? আচ্ছা, এই যে এত ডেটা এত সুন্দর করে গোছানো হচ্ছে, ডিবিএমএস কি ব্যবহারকারীর কাছ থেকে এর ভেতরের জটিল জিনিসগুলো একটু আড়াল করে রাখে? না হলে তো ব্যবহার করা খুব কঠিন হয়ে যেত, তাই না? ঠিক পয়েন্ট। এখানেই আসলে ডেটা অ্যাবস্ট্রাকশনের কনসেপ্টটা আসে। অনেকটা ধরুন গাড়ি চালানোর মতো। আমরা স্টিয়ারিং, গিয়ার এগুলো বুঝি, কিন্তু ইঞ্জিন বা পিস্টন ঠিক কিভাবে কাজ করছে সেটা না জানলেও কিন্তু গাড়ি চালাতে অসুবিধা হয় না। ঠিক। ডিবিএমএসও 3টে লেভেলে বা স্তরে এই কাজটা করে। একদম নিচে আছে ফিজিক্যাল লেভেল, ডেটা হার্ড ডিস্কে বা এসএসডিতে ঠিক কিভাবে বাইট হিসাবে সেভ হচ্ছে সেই ডিটেলস। আচ্ছা, একেবারে হার্ডওয়্যারের কাছাকাছি। হ্যাঁ, তার ওপরে থাকে লজিক্যাল বা কনসেপচুয়াল লেভেল। এখানেই ডেটাবেসের আসল গঠনটা ঠিক করা হয়। কি কি টেবিল থাকবে, তাদের মধ্যে কি রিলেশন থাকবে, কোন টেবিলে কি ধরনের ডেটা থাকবে, এই সব। এটা ডেটাবেস ডিজাইনাররা দেখেন। আর একদম ওপরে থাকে ভিউ বা এক্সটার্নাল লেভেল। এটা হলো সেই অংশটা যেটা ইউজার বা অ্যাপ্লিকেশন দেখতে পায়। এটা পুরো ডেটাবেসের একটা নির্দিষ্ট অংশ বা একটা সাজানো ফরম্যাট দেখাতে পারে, পুরো জটিল গঠনটা নয়। যেমন ধরুন, আমরা যখন কোনো অ্যাপ ব্যবহার করি, ফেসবুক ধরুন, এটা ভিউ লেভেল। আমরা নিউজ ফিড, প্রোফাইল এগুলো দেখি, যেটা লজিক্যাল লেভেলে ডিজাইন করা। হ্যাঁ, কিন্তু ফেসবুকের ডেটা সেন্টারে ডেটা ঠিক কোন ফরম্যাটে স্টোর হচ্ছে, ফিজিক্যাল লেভেল, সেটা নিয়ে তো আমরা ভাবি না। একদমই না। এই যে স্তর বিভাজন, যার ভিত্তি হল অ্যানসি স্পার্ক আর্কিটেকচার, এটা সিস্টেমকে অনেক ফ্লেক্সিবল করে। আচ্ছা, তাহলে ডেটা অ্যাবস্ট্রাকশনের এই বিভিন্ন স্তর কেন জরুরি? এবার আসি ডেটাবেসের সাথে কথা বলার বিষয়। এর জন্য তো নিশ্চয়ই কোনো বিশেষ ভাষা লাগে। হ্যাঁ, অবশ্যই। ডেটাবেসের সাথে কমিউনিকেট করার জন্য বেশ কয়েক ধরনের ল্যাঙ্গুয়েজ আছে, তবে মূল দুটো হল ডিডিএল আর ডিআরএম। ডিডিএল আর ডিএমএল। ডিডিএল মানে ডেটা ডেফিনিশন ল্যাঙ্গুয়েজ। এটা দিয়ে ডেটাবেসের স্ট্রাকচার বা কাঠামোটা তৈরি করা হয়, যেমন টেবিল বানানো ক্রিয়েট টেবিল, বা ধরুন টেবিলের গঠন বদলানো, অল্টার টেবিল। আচ্ছা, ডেটাবেসের নকশাটা তৈরি করা। ঠিক। আর ডিএমএল হল ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ। এটা ব্যবহার হয় ডেটা নিয়ে কাজ করার জন্য, যেমন ডেটা খুঁজে বের করা সিলেক্ট, নতুন ডেটা ঢোকানো ইনসার্ট। ডেটা আপডেট করা বা ডিলিট করাও তো এর মধ্যে পড়ে। আপডেট, ডিলিট। হ্যাঁ, ওগুলোও ডিএমএল। এছাড়া ভিউ লেভেল তৈরির জন্য ভিডিএল বা ভিউ ডেফিনিশন ল্যাঙ্গুয়েজ, আর কিছু পুরনো সিস্টেমে স্টোরেজ সংক্রান্ত কাজের জন্য এসডিএল বা স্টোরেজ ডেফিনিশন ল্যাঙ্গুয়েজও ছিল।
তবে আজকালকার এসকিউএল কিন্তু এই অনেক কাজ একাই করে ফেলে। বাহ, উপমা দিয়ে বললে ডিডিএল হলো বাড়ির ব্লুপ্রিন্ট বানানো, ডিএমএল হলো সেই বাড়ির মধ্যে আসবাবপত্র আনা নেওয়া বা সাজানো গোছানো, আর ভিডিএল হলো ধরুন নির্দিষ্ট একটা ঘরের জানলা দিয়ে শুধু সেই ঘরটাকেই দেখা। বেশ ভালো উপমা। তাহলে ডেটাবেসের সাথে যোগাযোগের জন্য এই বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজের ভূমিকাটা কি? এই যে অ্যাবস্ট্রাকশন আর ভাষার বিভাজন, এর থেকে একটা দারুণ সুবিধা পাওয়া যায়, যাকে বলে ডেটা ইন্ডিপেন্ডেন্স। ডেটা ইন্ডিপেন্ডেন্স এর মানে কি, একটু বুঝিয়ে বলবেন? ডেটা ইন্ডিপেন্ডেন্স মানে হল ডেটাবেসের একটা স্তরের পরিবর্তন যেন অন্য স্তরের অ্যাপ্লিকেশন বা ইউজারকে বিশেষ প্রভাবিত না করে। এর দুটো ভাগ আছে। আচ্ছা। একটা হলো ফিজিক্যাল ডেটা ইন্ডিপেন্ডেন্স। এর মানে ধরুন ডেটাবেসের ফিজিক্যাল স্টোরেজ কিভাবে হচ্ছে, মানে ফাইল স্ট্রাকচার বা ইন্ডেক্সিং, সেটাও যদি বদলানো হয় তাহলেও লজিক্যাল লেভেল বা অ্যাপ্লিকেশন প্রোগ্রামে কোনো পরিবর্তন করার দরকার পড়বে না। ওহ, তার মানে ভেতরে স্টোরেজ অপটিমাইজ করা সহজ হয়। ঠিক। আর দ্বিতীয়টা হলো লজিক্যাল ডেটা ইন্ডিপেন্ডেন্স। এটা কিন্তু আরও গুরুত্বপূর্ণ। আচ্ছা। এর মানে হলো যদি ডেটাবেসের লজিক্যাল স্ট্রাকচার বদলানো হয়, যেমন ধরুন কোনো টেবিলের নতুন একটা কলাম যোগ করা হলো বা একটা টেবিল ভেঙে দুটো করা হলো, তাহলেও যে অ্যাপ্লিকেশন প্রোগ্রাম বা ভিউগুলো ওই নতুন অংশটা সরাসরি ব্যবহার করছে না, সেগুলোকে বদলাতে হবে না। বাহ, এটা তো ডেটাবেসকে সময়ের সাথে আপগ্রেড করার জন্য দারুণ ব্যাপার। মানে নতুন ফিচার যোগ করা বা স্ট্রাকচার বদলানো অনেক সহজ হয়ে যায়, পুরনো অ্যাপ না ভেঙে। একদম। যেমন ধরুন ফোনের ইন্টারনাল স্টোরেজ চিপ যদি বদলে দেওয়া হয়, এটা ফিজিক্যাল পরিবর্তন। আমাদের অ্যাপগুলো কিন্তু একই রকম থাকে, এটা ফিজিক্যাল ডিআই। হ্যাঁ। আবার ধরুন ব্যাংকিং অ্যাপে যদি নতুন একটা ফান্ড ট্রান্সফারের অপশন যোগ হয়, এটা লজিক্যাল পরিবর্তন। আমাদের পুরনো ব্যালেন্স চেক করার ফিচারটা সাধারণত পাল্টে যায় না, এটা লজিক্যাল ডিআই। তাহলে ফিজিক্যাল আর লজিক্যাল ডেটা ইন্ডিপেন্ডেন্সের মধ্যে প্রধান পার্থক্যটা কি? আচ্ছা, এই পুরো ডিবিএমএস সিস্টেমটা চলে কিভাবে? মানে এর ভেতরে কি কি মেইন পার্টস বা কম্পোনেন্টস থাকে? একটা ডিবিএমএস এর ভেতরে বেশ কয়েকটা জরুরি অংশ থাকে। ইউজারের দিক থেকে দেখলে প্রথমে আসে কোয়েরি প্রসেসর। কোয়েরি প্রসেসর, হ্যাঁ, এটা ইউজার যে কোয়েরি দেয়, ধরুন এসকিউএল কমান্ড, সেটাকে প্রথমে পার্স করে, মানে বোঝে, তারপর সেটাকে অপটিমাইজ করে, মানে চালানোর সবচেয়ে ভালো উপায়টা বের করে, এবং শেষে ডেটাবেস বুঝতে পারে এমন কোডে পাল্টে দেয়। আচ্ছা, মানে ইউজারের কমান্ডকে ডেটাবেসের ভাষায় অনুবাদ করে। অনেকটা তাই। এরপর আছে স্টোরেজ ম্যানেজার। এর কাজ হলো ডিস্কের সাথে ডেটা আদান প্রদান কন্ট্রোল করা। এর ভেতরে আবার বাফার ম্যানেজার থাকে। বাফার ম্যানেজার, সেটার কাজ কি? ওটা ডিস্কে ডেটা এনে র্যামের একটা অংশে, মানে বাফারে রাখে, যাতে খুব তাড়াতাড়ি ডেটা পাওয়া যায়। ফাইল ম্যানেজার ডিস্কে জায়গা অ্যালোকেট করা দেখে। আর একটা খুব ইম্পর্টেন্ট অংশ হলো ট্রানজ্যাকশন ম্যানেজার। ট্রানজ্যাকশন ম্যানেজার এটা কি করে? এটার কাজ খুব গুরুত্বপূর্ণ। এটা নিশ্চিত করে যেন ডেটাবেসে ডেটা সবসময় ঠিক আর নির্ভরযোগ্য থাকে, বিশেষ করে যখন অনেকে একসাথে ডেটাবেস ব্যবহার করছে বা ধরুন হঠাৎ সিস্টেম ফেল করল। মানে ডেটার কনসিস্টেন্সি আর ডিউরেবিলিটি দেখে। হ্যাঁ, এটা মূলত ওই অ্যাসিড প্রপার্টিগুলো, অ্যাটমিসিটি, কনসিস্টেন্সি, আইসোলেশন, ডিউরেবিলিটি, এগুলো নিশ্চিত করার চেষ্টা করে। এই সব অংশ একসাথেই কাজ করে ওই 3 স্কিমা আর্কিটেকচারের নিয়ম মেনে। তাহলে একটা ডিবিএমএস সিস্টেমের মূল অংশগুলো কি কি, আর তারা একসাথে কিভাবে কাজ করে? এই যে এত জটিল একটা সিস্টেম, এটা দেখাশোনা করার জন্য তো নিশ্চয়ই কেউ থাকেন। অবশ্যই থাকেন। এই দায়িত্বটা পালন করেন ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর বা ডিবিএ। ডিবিএ? হ্যাঁ, এনার কাজ হলো ডেটাবেসের ডিজাইন করা, সিকিউরিটি ঠিক রাখা, ইউজারদের পারমিশন দেওয়া বা কন্ট্রোল করা, পারফরম্যান্স মনিটর করা, নিয়মিত ব্যাকআপ নেওয়া, আর দরকার হলে সিস্টেম রিকভার করা। মানে ডেটাবেসের পুরো দেখাশোনার দায়িত্ব এনার। বেশ বড় দায়িত্ব। আর ডিবিএর কাজের জন্য একটা খুব জরুরি টুল হলো ডেটা ডিকশনারি, তাই না? একদম ঠিক। ডেটা ডিকশনারি বা সিস্টেম ক্যাটালগ হলো আসলে ডেটাবেসের মেটা ডেটা রাখার জায়গা। মেটাডাটা মানে ডেটা অ্যাবাউট ডেটা। হ্যাঁ, মানে ডেটাবেসের নিজের সম্পর্কে তথ্য। যেমন ধরুন কি কি টেবিল আছে, প্রত্যেক টেবিলে কি কি কলাম আছে, তাদের ডেটা টাইপ কি, কি কি নিয়ম বা কনস্ট্রেন্টস আছে, কোন ইউজার কি করতে পারবে, এই সব তথ্য এখানে স্টোর করা থাকে। ডিবিএমএস নিজে এবং ডিবিএ দুজনই এটা ব্যবহার করেন। তাহলে উপমাটা আবার কাজে লাগানো যাক।
ডিবিএ হলেন যেন প্রধান লাইব্রেরিয়ান, হ্যাঁ, আর ডেটা ডিকশনারি হল সেই লাইব্রেরির মাস্টার ক্যাটালগ, যেখানে লাইব্রেরির সব বই, তাক, নিয়মকানুন সবকিছু ডিটেলস লেখা আছে। চমৎকার তুলনা। তাহলে মূল প্রশ্ন হল ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর, ডিবিএ এবং ডেটা ডিকশনারির ভূমিকাটা কি? তাহলে আমরা ডেটাবেজের মূল ভিত্তিগুলো নিয়ে বেশ খানিকটা আলোচনা করলাম। মানে কেন এটা ফাইল সিস্টেমের চেয়ে ভালো, কিভাবে এটা অ্যাবস্ট্রাকশনের মাধ্যমে জটিলতা কমায়, এর সাথে কথা বলার ভাষাগুলো কি, ইন্ডিপেন্ডেন্সের সুবিধা, ভেতরের যন্ত্রপাতি, আর কে এটা চালায়। হ্যাঁ, এই বেসিক কনসেপ্টগুলো বোঝাটা কিন্তু শুধু পরীক্ষার জন্য নয়। আজকের দিনে যে কোনো সফটওয়্যার বা টেকনোলজি নিয়েই কাজ করতে যান না কেন, ডেটা ম্যানেজমেন্টের ধারণাটা কিন্তু খুব জরুরি। ঠিক, ওয়েব ডেভেলপমেন্ট বলুন, মোবাইল অ্যাপ বলুন, বা ধরুন ডেটা সায়েন্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, একদম। সবকিছুর পেছনেই একটা ভালো গোছানো ডেটা ম্যানেজমেন্ট সিস্টেম দরকার। এই কনসেপ্টগুলো যদি পরিষ্কার থাকে, তাহলে ভবিষ্যতে আরও ভালো, আরও নির্ভরযোগ্য সিস্টেম ডিজাইন করার ক্ষমতা তৈরি হয়। একদম। আর এখানেই আমরা আজকের আলোচনা শেষ করছি। তবে একটা প্রশ্ন রেখে যাই সবার ভাবনার জন্য। বলুন। আজকাল বিগ ডেটার যুগ, মানে তথ্যের পরিমাণ, তথ্যের বৈচিত্র্য দুটোই অমচম বাড়ছে। এই পরিস্থিতিতে ডেটাবেসের যে ক্লাসিক আর্কিটেকচার আর নীতিগুলো নিয়ে আমরা কথা বললাম, সেগুলোর উপর কী ধরনের চাপ পড়ছে, বা ভবিষ্যতে এগুলো কিভাবে পাল্টে যেতে পারে, এটা নিয়ে কিন্তু ভাবা যেতে পারে। খুব ইন্টারেস্টিং প্রশ্ন। এটা নিয়ে অবশ্যই ভাবা উচিত। আমাদের সাথে এই গভীরে ডুব দেওয়ার জন্য আপনাদের ধন্যবাদ।